ভাই, আপনি অ্যাপোর উপর ক্র্যাশ খাইছেন তাই না? একটা মজার বিষয় কি জানেন? ওই আপা চোখে দেখে না, অন্ধ, কিন্তু তারপরেও প্রতিটা দিন পার্কে যায় সূর্য ওঠা দেখতে। আরে হাসি থামান, সে চোখে দেখতে পারে না এটা তো কষ্টের ব্যাপার। আমি সূর্য দেখতে পারি, প্রকৃতি দেখতে পারি, তাই তার কষ্ট বুঝি না। আর অন্ধ কি, তার নাম নাই? তার নাম জানার চেষ্টা করেন। আমার নাম রতন। আমার ওসব জানার চেষ্টা করার কোনো দরকার নাই। আপনি অনেক দিন ধরে আপার পিছনে পিছনে ঘোরেন, আপনি যে চেষ্টা করেন, আমার কোনো দরকার নেই। আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব টের পাই, যে কিনা আমাকে ফলো করে। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে সেই মানুষটাই কি আপনি? হ্যাঁ, না মানে হ্যাঁ, আমিও প্রতিদিন পার্কে যাই সূর্যোদয় দেখতে। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে। আপনি একটু ওনাকে বলে দিবেন আমার নাম সিফা। সিফা? আপনার নাম? আমি রবিন। ঠিক আছে রবিন, ভালো থাকবেন। সিফা? খুঁজেছি আমায় রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল, অভাবে নাকি স্বভাবে মাতাল, আমি যে বড় খুঁজেছি আমায়। কিরে এত খুশি কেন? কি হয়েছে? এক বন্ধুর সাথে এই প্রথমবারের মতো কথা হলো, তাই অনেক ভালো লাগছে। বন্ধুর সাথে প্রথমবারের মতো কথা? কথা না বলে বন্ধু হয় নাকি? হয় না? হয়। এই যে ফেসবুকে কত শত বন্ধু, তাদের সাথে তো কখনো হাই হেলোই হয় না, তারপর কিন্তু বন্ধু। বুঝছি, তোর কোনো ফেসবুক ফ্রেন্ডের সাথে আজকে প্রথম কথা হলো। বলতে পারো, কিন্তু তার ফেসটা আমার বুকের মধ্যে আঁকা থাকে সবসময়। মানে কি? লক্ষণ তো সুবিধার না। মেয়েটাকে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে ধৈর্য সহকারে সঙ্গে থাকুন। ধৈর্য। ঠিক আছে, সঙ্গে থাকলাম ধৈর্য সহকারে। আয় এখন নাস্তা খাবি, চল। তুমি এখনো নাস্তা করো নাই? আমি তো টিউশনি থেকে ভরপেট খেয়ে আসলাম। তুই আবার টিউশন শুরু করছিস? মা রাগ করো না, আসলে আমার এক বন্ধুর বাবা এত করে রিকোয়েস্ট করলো, আমি তো আর মানা করতে পারলাম না। তোকে কতবার বলেছি টিউশনি করবি না, তুই পড়াশোনাটায় মনোযোগ দে। আমার কথা তো তুই শুনছিসই না। আমি শুধু তোমার কথাই শুনি। আর এখন তো সবাই টিউশনি করায়। এই যে আমার বন্ধুরা সবাই টিউশনি করায়, যাদের একটা দুইটা বাড়ি আছে ঢাকায় সেও টিউশনি করায়। এটা তো একটা ভালো কাজ, আর ভালো কাজ করলে তো সমস্যা নাই। আমি করলে সমস্যা কি? বুঝতে পারছি তোর বাবা নেই তো, তাই আমার উপর ভরসা নাই তোর। আমি তুমি ছাড়া আর কাউকে ভরসা করি না। এখন চলো নাস্তা খাবো। তোমার রান্না ছাড়া পেট ভরে না কখনোই। কিসের ভরপেট? চলো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আয়। রাত জাগা কত কত যে সকাল। আশেপাশে কি আপনি আছেন? যদি থাকেন তাহলে সামনে আসেন, কথা বলি। রবিন সাহেব,
হ্যাঁ। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, কাজটা আমি করেছি। কি কাজ? রতন ভাইকে বলেছি আপনার নাম সিফা। ও, আসলে রতন ভাইয়ের কোনো দোষ নেই। অন্ধ মানুষকে অন্ধ বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাস্তবতাকে তো মানতেই হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর। আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না, যেমন চাঁদ। চাঁদের কিন্তু আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল, যেদিন থেকে আমার জীবনে আলো নেই সবকিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয় জানেন। সরি, আসলে আমি কোনো বন্ধুই ডিজার্ভ করি না জানেন। কেউ আমার সাথে কথা বলতে আসলে আমি এমন হতাশ টাইপ কথা শুরু করে দিই। সরি অ্যাগেন। ডোন্ট বি সরি। আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন, আমি শুনবো, মন দিয়ে শুনবো। আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। বসে আছেন কেন? চলেন হেঁটে হেঁটে কথা বলি। চলুন। আপনার সাথে একটা কথা শেয়ার করি। হুম। আমি যখন জন্মাই তখন আমার দাদু আদর করে আমার নাম রেখেছিল আলো, কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি না এই আলো নামটা নিতে পারছিলাম না। তারপর থেকে আমার নাম হয়ে গেল সিফা। আরে আমাদের ঘটনা তো প্রায় একই রকম। মানে আমার নাম বাবা রেখেছিল প্রাচুর্য। বাবাকে হারানোর পর আমরা তো খুবই দারিদ্রতার মধ্যে পড়ে গেলাম। তখন আমার এই প্রাচুর্য নামটা না ভালো লাগতো না, তাই এসএসসির সময় আমি একদম রবিন হয়ে গেলাম। গুণীজনরাও একটা কথা বলে, নাম কোনোদিন মানুষকে বড় করে না। সেটাই তো, নাম মানুষ চেঞ্জ করে। বৃষ্টিতে তোর মিষ্টি ছোবল, প্রেম প্রেম অনুভব, ঠোঁটের কোণে স্বপ্ন বনে ইচ্ছেগুলো সব। বৃষ্টিতে তোর মিষ্টি ছোবল, প্রেম প্রেম অনুভব, ঠোঁটের কোণে স্বপ্ন বনে ইচ্ছেগুলো সব। কাজলা চুলে নাকের ফুলে হৃদয় গেছে ভেসে, এই আমি হই 19-20, তুই তাকালে হেসে। কাজলা চুলে নাকের ফুলে হৃদয় গেছে ভেসে, এই আমি হই 19-20, তুই তাকালে হেসে। দেখো তো কি অবস্থা করে রাখে। কিরে, তোর কি মন খারাপ? না, কিছু তো একটা হয়েছে। এই, তুই ওই বন্ধুর কথা তো আমাকে কিছুই বললি না। আর বলবি কিন্তু বলছিল, ওর সাথে কিছু হয়েছে? না তেমন কিছু না।
আমি একটা কথা বলি। বল। আমি যদি কাউকে ভালোবাসি, তুমি মেনে নিবা? অবশ্যই। কি বলে আমার ছেলে? আমার ছেলে যাকে ভালোবাসবে তাকে আমি নির্দ্বিধায় মেনে নিব। ওর নাম সিফা। কি সুন্দর নাম। ও চোখে দেখতে পারে না। চোখে দেখে না? জন্ম থেকে? না, একটা অ্যাক্সিডেন্টের পর থেকে মাথায় প্রচন্ড আঘাত পায় আর চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে যায়। এটা কোনো চিকিৎসা নাই? অপারেশন করতে হবে, তার জন্য কাউকে চোখ দান করতে হবে। দান করলে হবে না, কর্নিয়া ম্যাচ করা লাগবে। ওর বাবা কি করে? ডাক্তার। তাহলে তো পেয়েই যাবে কাউরে না কাউরে, তাই না? মামা আস্তে চালান, আপনি দেখে চালাবেন না, এখন পড়ে গেলে কি বিপদ হতো। আপনি ঠিকঠাক আছেন? সরি। সরি কেন? আপনি না দিলে তো আমি পড়ে যেতাম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? 10 নম্বর সেক্টরে। আপনার বাসায় পৌঁছাতে আর 5-10 মিনিট লাগবে। আচ্ছা রবিন, আমাদের রিক্সার পিছনে কি বাংলা ছবির পোস্টার আর নায়ক নায়িকাদের ছবি আছে? না। আগে না আমি এই ছবিগুলো খুব পছন্দ করতাম। আমার যে কি ভালো লাগতো রিক্সা থামিয়ে আমি দেখতাম। এখন শিল্পচর্চা কমে গেছে। রিক্সার পেছনে বিজ্ঞাপন, বাসের পিছনে বিজ্ঞাপন, দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন, সব জায়গায় শুধু বিজ্ঞাপন। কেন, দেয়ালে তো ঋষি মনীষীদের কথা থাকে। আগের মতো এখন নাই। এখন দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন, দেয়াল আর বিজ্ঞাপন এক সুতোই গাথা। নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। আপনি তো বেশ মজা করে কথা বলেন। আপনি অনেক মজা করে ভাবতে পারেন। অধরে তোর প্রেমের আসর শুকরে কিলবিল, হাসলে লাজে রাত্রি সাজে জনক জনক নীল। অধরে তোর প্রেমের আসর শুকরে কিলবিল, হাসলে লাজে রাত্রি সাজে জনক জনক নীল। কাজলা চুলে নাকের ফুলে হৃদয় গেছে ভেসে, আমি হই 19-20 তুই তাকালে হেসে। কাজলা চুলে নাকের ফুলে হৃদয় গেছে ভেসে, আমি হই 19-20 তুই তাকালে হেসে। রবিন, রবিন, আরে অনেক বেলা হচ্ছে তো, ঘুম থেকে ওঠ। মা আজ তো শুক্রবার, ক্লাসও নাই, একটু পর টিউশনিতে যাব, আর একটু ঘুমাই। ক্লাস নাই তো কি হয়েছে? পেটে খিদা নাই? কাল রাতেও তো বেশি খাস নাই, উঠে খেয়ে নে বাবা। আমার মার্কেটে যেতে হবে তো রহিম ভাইয়ের অর্ডারগুলি ডেলিভারি দিতে। সাবধানে যাও। উঠে দরজা লাগা, আমি গেলাম। আচ্ছা যাও। উঠে তাড়াতাড়ি খেয়ে নিবি।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে। ফোনটা বন্ধ কেন? হ্যালো রিফাত। রবিন ভাই কেমন আছো? এই তো ভালো। হ্যাঁ, এই তুই কি বাসায় নাকি? হ্যাঁ ভাই আমি তো বাসায়। আম্মা গেছে তোদের বাসায়? আন্টি কই না তো? যাই নাই। ভাই দাঁড়াও আম্মুকে জিজ্ঞেস করি। না না, আন্টিকে কিছু বলা লাগবে না, রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বুঝলাম। রবিন ভালো আছো? এই তো ভালো। আন্টি, আম্মা আসছে? কই না তো, কি হয়েছে? আন্টি সকালবেলা তো আম্মা গেল কাপড় ডেলিভার দিতে, আমি গেলাম টিউশন নিতে, তারপর গেলাম লাইব্রেরিতে। তো লাইব্রেরিকে অনেকবার কল করলাম, ফোন বন্ধ। ভাবলাম যে চার্জ নাই হয়তো। তারপর বাসায় ফিরে দেখি বাসায় ফেরা নেই। তারপর ওকে আন্টিদের বাসায় খুঁজলাম, জামিলদের বাসায় খুঁজলাম, কোথাও যায় নাই। কেমন চিন্তা হয় বলেন? আচ্ছা আসো, ভিতরে আসো, বসো, একটু স্থির হও। আন্টি আমি চাই। আচ্ছা জানায়ও। জি আন্টি। রিপোর্ট আসছে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ফাহিম কিছু বলবে? স্যার, ওই পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া একটা মহিলা ভর্তি হয়েছে আপনার হাসপাতালে, খুব মুমূর্ষু অবস্থা। তার প্রাথমিক চিকিৎসার নিশ্চিত করা হয়েছে? জি স্যার, আমি দায়িত্বে ছিলাম। মাথার পিছনে প্রচণ্ড ইনজুর স্যার, মানে খুব বাজে অবস্থা। স্যার আমি ওনার চোখ পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলাম স্যার। কি দেখেছো? স্যার স্যার মানে আমাদের শিল্পা ম্যাডামের চোখের জন্য ওনার কর্নিয়া একদম পারফেক্ট। বলো কি? জি স্যার, মানে আরেকটু অবজার্ভ করলাম, উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বিলং করেন, ওয়ার্কিং ওম্যান, উনি স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হয়ে গেছে। দেখো ফাহিম। জি স্যার। আমি তো নিজেও একজন ডাক্তার। জি স্যার। আমি এটা মানছি যে আমি একজন দৃষ্টিশক্তিহীন কন্যার পিতা। কন্যার দৃষ্টিশক্তি ফিরে পাওয়াই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু তাই বলে দায়িত্বের জায়গায় আমি তো কোনো অনৈতিক কাজ করতে পারি না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই পেশেন্টের জীবন বাঁচানো। অতি দ্রুত তাকে সুস্থ করে তোলো, যা যা লাগে যাও। জি স্যার। স্যার সেলফ। ঠিক আছে ঠিক আছে, যাও কুইক। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আম্মা আসলো না? না, আন্টি তো আসে নাই। আন্টিকে আমি সকাল থেকে ফোন দিয়েছি, আমার কোনো রিসিভ করছে না। কি বলেন? বাসায় যাই নাই তো এখনো। কি বলেন? এটা তো টেনশনের বিষয় আপনার। জি, টেনশন হচ্ছে। যেগুলো আমি আরো কোনো জায়গায় যাইতে পারে আমার দোকান ছাড়া এরকম? আমি বুঝতে পারতেছি না, আমি আশপাশে সব জায়গায় খুঁজলাম। আচ্ছা ভাই, আমি দেখি কি। আচ্ছা, যদি আপনার খোঁজ পান আমি একটু খোঁজ নেই, যদি না হয় আমি জানাবো পারলে আপনি আমাকে একটু জানান ফোন দিয়ে বাসায় আসছে কিনা। হ্যাঁ, ওকে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করেন না ভাই, ইনশাল্লাহ দেখেন বাসায় গিয়ে আসছে কিনা। আমার তো ফোন রিসিভ করতেছে না। আমাকে জানান কিন্তু ভাই, আমাকে জানান। রবিন, তুমি কি আশেপাশে আছো কোথাও? রবিন, আশেপাশে কোথাও থাকলে আসো সামনে। নেই?
সবই আছে আগের মতো সেই আকাশ মাটি সবই আছে মাগো তুমি নেই বিছানা চাদর সব গোছালো আছে সেভাবেই উড়ছে ঘরে তোমার সুবাস শুধু তুমি নেই কিসের এত অভিমানে দু চোখে আড়ালে খোকাটাকে একলা ফেলে মা তুমি হারালে মা গো মা আগো মা মা গো মা আগো মা আগো মা মা গো মা আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপা আমি রতন, আপনাকে বাসায় পেপার দেই। ও আচ্ছা। আপা কি কোথাও যাইতেছিলেন? আপা আপনি আমার মাফ করে দিয়েন। কেন? এই যে ওই দিন আমি আপনার অন্ধবেলা ফুফি, আমার অনেক খারাপ লাগছে। আমারও যদি কেউ অন্ধ হইতো তাহলে তো আমারও অনেক খারাপ লাগতো, তাই না? আর রবিন ভাই কইছে যে কারো দুর্বলতা নিয়ে কথা না কইতে। রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। আচ্ছা, ওনার সাথে যদি এরপর দেখা হয় তাহলে বলবেন যে আমি ওনার খোঁজ করেছিলাম। আচ্ছা আপু। আপা আগাই দিয়ে আসি? না না, দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। ঠিক আছে। স্যার ওয়ালাইকুম সালাম, বসো। স্যার একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ স্যার। ব্যাড নিউজটা আগে বলো। অ্যাক্সিডেন্ট করে ওই ভদ্রমহিলা মারা গেছে। মাথার পিছনে অনেক ইনজুর তো, এই বয়সে সার্ভাইভ করতে পারিনি। স্যার গুড নিউজ হচ্ছে আমরা চাইলে ওনার কর্নিয়া শিবা ম্যাডামকে দিয়ে দিতে পারি। স্যার কোনো অসুবিধা হবে না। উনি তো কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন, কোনো রিলেটিভ দেখা করতে আসে নাই। আর আমি স্যার পুলিশকেও কোনো রিপোর্ট করি নাই, ছোট্ট একটু অন্যায় করছি স্যার। চিফা, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি মন খারাপ তোমার? যার চোখ ভালো নেই তার মন ভালো কি করে থাকে বাবা? অন্তত জীবন অনেক দুর্বিষহ। এদের কাছ থেকে কোনো কিছু হারিয়ে গেলে তারা কোনো দিন খুঁজে পায় না। কি হারিয়েছে তোমার আমাকে বলো, তোমাকে আমি আরেকটা কিনে দিচ্ছি। সবকিছু কি টাকা দিয়ে কেনা যায় বাবা? যদি কেনা যেত তাহলে তুমি আর আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমার তো অনেক টাকা আছে বাবা, কিন্তু দেখো তুমি চাইলেই আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে না। রাস্তার পাশে শুয়ে থাকা মানুষও তো পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে, কিন্তু তুমি কি কোনোদিন পারবে তোমার টাকা থাকলে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে? ঠিক বলেছো তুমি। হ্যাঁ, এটা সম্ভব না।
এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ধরো কেউ অনেক টাকার মালিক, কিন্তু হয়তো সে সুখী না। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক সুখী, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এটা হচ্ছে একটা জীবনের চক্র, ভয়ানক চক্র। স্যার হ্যাঁ স্যার স্যার আমরা এখন কি করবো স্যার? অপারেশনের ব্যবস্থা করো। একজন আই স্পেশালিস্টকে ডাকো, সিপার অপারেশন হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন নিন না। আমি কি কোনো অন্যায় করলাম? হ্যাঁ, নিশ্চয়ই অন্যায়। অনুমতি ছাড়া একজনের চোখ নিয়ে নেয়া বিরাট অন্যায়। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহকে বলবো আমি আমার মেয়ের কষ্ট দু চোখে আর দেখতে পারছিলাম না, আমার সহ্য হচ্ছিল না। দৃষ্টিতে তোর মিষ্টি ছোঁয়া, প্রেম প্রেম অনুভব, চোখের কোণে স্বপ্ন বনে, ইচ্ছেগুলো সব কাজলা চুলে নাকের ফুলে হৃদয়ে গেছে ভেসে। এই আমি হই 19-20, তুই তাকালে হেসে। গাজলা চুলে নাকের ফুলে হৃদয়ে গেছে ভেসে। এই আমি হই 19-20, তুই তাকালে হেসে। নারা না সিফা, আমি রবিন। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, এখন আমি লাঠি ছাড়াই চলতে পারি। কি হবে? আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন। নারা না
সব দেখতে পাচ্ছি। সিফা, সত্যি তুমি দেখতে পাচ্ছ? আমি সব দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে। অনেকদিন হসপিটালে এডমিট ছিলাম, এই কারণে অনেকদিন পার্কে আসতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চোখ খুলে আমি প্রথম তোমাকেই দেখব, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। এতদিন কোথায় ছিলে তুমি? আসলে মাসখানেক হলো আমি একটা অন্ধকারের মধ্যে আছি। যাই হোক, আজকে সব কথা বাদ, অন্যদিন বলবো। আমার সত্যি খুব ভালো লাগছে তুমি চোখে দেখতে পাচ্ছ শুনে। আসলে খুব আনন্দ হচ্ছে আমার। চলো তোমার আনন্দটা সেলিব্রেট করি। আমার বাসায় যাবো, চলো। বাবা তোমাকে দেখতে চায়। মানে? আমি বাবাকে তোমার কথা সব বলেছি, যে আমার অন্ধকার জীবনে একমাত্র বন্ধু ছিলে তুমি। তোমাকে যখন কোথাও খুঁজে পাইনি, তখন বাবাকে তোমার কথা সব শেয়ার করেছি। বাবা বলেছে এরপর যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয়, তাহলে তোমাকে যেন বাসায় নিয়ে যাই, বাবার সাথে দেখা করিয়ে দেই। চল। কি হলো, চলো। হ্যাঁ চলো। রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। জি আঙ্কেল, আসলে সিফাকে ধন্যবাদ, সে আমাকে বন্ধু হবে তাই। তা তুমি এখন কি করছো? মানে পড়াশোনার মধ্যে আছো নাকি জব? অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছি। গ্রেট গ্রেট। তুমি একটা কাজ করো তো, তোমার একটা বায়োডাটা আমাকে একটু পাঠিয়ে দেবে। বাবা হোয়াটসঅ্যাপ করলে হবে না? হ্যাঁ, হবে না কেন, নিশ্চয়ই হবে। আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিও। আমি নাম্বারটা সেভ করে দিচ্ছি, তুমি বাবাকে হোয়াটসঅ্যাপ করে দিও। নাও চা। জি আঙ্কেল। একটা কথা। আবার কি কথা? আঙ্কেল, আমি সিফার বন্ধু হিসেবে চাকরি চাই না, আমি আমার যোগ্যতায় চাকরি চাই। আরে সিফার বন্ধু হিসেবে তোমাকে চাকরি দেওয়া হবে এটা তোমাকে কে বললো? যদি তাই হতো তাহলে তো আমি তোমাকে বলতাম আগামীকাল থেকে আমার হসপিটালে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করো তুমি। তা তো বলিনি, তোমার কাছে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এই বায়োডাটাটা বোর্ড অফ ডিরেক্টরসে প্লেস করা হবে, তারা এটা যাচাই বাছাই করবে। তুমি যদি সিলেক্ট হও তখন একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে না চাকরি। এনিওয়ে, তোমার এই সেলফ রেসপেক্টটা দেখে আমার খুব ভালো লাগলো। ভেরি গুড। আর তোমার একটা ছবিও আমাকে পাঠিয়ে দেবে। জি আঙ্কেল, পাঠাচ্ছি। বাবা হোয়াটসঅ্যাপটা একটু চেক করো। রবি, এটা তুমি কার ছবি পাঠিয়েছ? সরি আঙ্কেল, ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি, শুধু আমার ছবি পাঠালাম। ইনি তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না।
ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা মানে এত আর্জেন্টলি ডাকলেন? আরে এদিকে তো মহা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল? ফাহিম, আমরা যে ভদ্র মহিলার কর্নিয়া শিফাকে দিয়েছি, স্যার ওই ভদ্র মহিলার ছেলে হচ্ছে রবিন, মানে আমার মেয়ের বন্ধু। ও বলেন কি স্যার? আরে কি বলছি তোমাকে, আজকে যখন ওই ছেলেটা বলল যে 1 মাস ধরে সে তার মাকে খুঁজে পাচ্ছে না এবং এখনো খুঁজছে, তখন আমি জাস্ট ওই ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না, নিজেকে দারুণ অপরাধী মনে হচ্ছিল। স্যার আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন? আমরা কি মার্ডার করেছি? সর্বোচ্চ চেষ্টা করলাম বাঁচানোর, সর্বোচ্চ চিকিৎসা দিলাম, বয়সের কারণে উনি সার্ভাইভ করতে পারলেন না, মারা গেলেন। আমরা তো শুধু কর্নিয়াটা নিয়েছি, তাই না স্যার? কোনো রিলেটিভকে তো খুঁজে পেলাম না, খুঁজে পেলে তো অবশ্যই অনুমতি দিলাম, তাই না স্যার? আপনি খামাখা নিজেকে অপরাধী ভাব। ভাই তুমি যতটা সহজভাবে বিষয়টা বলছো ততটা সহজ না। আজ ও যখন বলল যে ওর মাকে এখনো খুঁজছে, আমি কিন্তু ওর মুখের উপরে বলতে পারিনি যে ওর মাকে আমরা মানে একটা বেওয়ারিশ লাশ হিসাবে হসপিটাল থেকে দাফনের ব্যবস্থা করেছি। কিছু বলবি? শিফা, এই রতন ভাই, সুখবর আসতে তো, আপনার সিফা আপা এখন চোখে দেখতে পারে। ভাই, মায়ের সাথে মামার বাড়ির গল্প করতেছেন? আমি তো এখন পেপার বিলি সাইডা দিচ্ছি। আমি এখন হসপিটালে চাকরি করি, আর এই চাকরিটা সিফা আপা বড় সাহেবরে বইলা আমারে দিয়া দিচ্ছে। সিফা আপা খুব ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষের কষ্ট বেশি দিন রাখে না। একটা মহিলা রোড অ্যাক্সিডেন্ট করছে, পাবলিক তারে ধরে হসপিটালে এনে ভর্তি করছে। তারপর মহিলাটা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, কেউ তার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নিল না কেন? হয়তো মহিলার কেউ নাই, আমি কেমনে জানি। কিন্তু ভাই, মহিলার চোখ দুইটা অনেক সুন্দর ছিল, চোখের নিচে তিল থাকার কারণে আরো বেশি সুন্দর লাগতো। সিফা আপা একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মানুষের চোখ পাইছে। চোখের নিচে তিল ছিল? হ্যাঁ, এইখানে দেখেন তো। এই তো সেই মহিলা। এই মহিলার ছবি আপনার কাছে কেমনে আইলো? অভাবে নাকি স্বভাবে মাতা, আমি যে বড় খুঁজেছি আমায়। কিরে, এত খুশি কেন? শিফা, আমি চাই যে তুমি আর এক মুহূর্ত এদেশে না থাকো। এই যেখানে পাসপোর্ট, টিকিট সব এখানে আছে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। আমি কদিন পরে আসছি। না, আরেকটা কথা, রবিনের মায়ের ঘটনা ওর কানে যেন কিছুতে না যায়। রবিনের ওর মায়ের ব্যাপারে জানার রাইট আছে বাবা, তাছাড়া আমি কোথাও যাচ্ছি না।
আমি দেশেই থাকবো। আরে কি বলছো তুমি? তাহলে এতক্ষণ ধরে আমি তোমাকে কি বোঝালাম? শোনো, এই ঘটনাটা যদি রবিন জানতে পারে তাহলে কি জাতীয় আইনি জটিলতা হতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমি যা বলছি মা তুমি সেটাই করো, ঠিক আছে? রবিন, তুমি এখানে হঠাৎ? জি আঙ্কেল। আঙ্কেল প্লিজ সিফাকে দেশের বাইরে পাঠাবেন না। আমি চাই সিফা বিদেশে গিয়ে ওর পড়াশোনাটা শুরু করুক। দেশে পড়াশোনা করা যায়। দেখো রবিন, এখানে আমি আর আমার মেয়ে কথা বলছি, এটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার। তুমি এখানে কেন নাক গলাতে এসছো? ওর বন্ধু আছো, বন্ধুর মতো থাকো। আঙ্কেল বিষয়টা এখন শুধু আপনার ফ্যামিলিতে নাই। আচ্ছা বাবা, আমি শুনছি মারা যাওয়ার পর কিছু কিছু অঙ্গ অন্য মানুষকে দিলে পরে তারা সুস্থ হয়ে যায়, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি মরে গেলে না, আমার চোখ তারপর আর যা যা তুই কাউকে দান করে দিস। মা এসব কি বলবো, তুমি 1000 বছর বেঁচে থাকবা। আরে জন্ম নিলে তো মরতে হবে, এই মরে যাওয়ার পরে বলছি। আমি মরে গেলে তুই আমাকে মানুষের জন্য দান করে দিস, তাহলে অনেক দোয়া পাবো আর অনেকেই ভালো থাকবে। আপনি প্লিজ সিফাকে বাইরে যাওয়ার জন্য চাপ দিবেন না। আমি ওর চোখের দিকে তাকালে আমার মায়ের কথা মনে পড়বে। প্লিজ আপনি সিফাকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন না। দেখো রবিন, আমি তোমার কাছে ঋণী। মানে বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না যে ওই পেশেন্ট তোমার মা ছিলেন। উনি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যখন আসে তখন ওনাকে বাঁচানোর জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ওনার আত্মীয় স্বজন সম্পর্কে আমরা খোঁজ খবর করেছি, কিন্তু কেউ আসেনি, কাউকেই পাওয়া যায়নি। এর মধ্যে আমার হাসপাতালের এক ডাক্তার আমাকে বলল যে ওই পেশেন্টের কর্নিয়ার সাথে আমাদের সিফার কর্নিয়া একেবারে মিলে যাচ্ছে। তো আমি প্রথমে মানা করে দিয়েছিলাম। তারপর ভদ্রমহিলা যখন মারা গেলেন তখন আমি কারো অনুমতি ছাড়াই একটা অন্যায় করেছি। কিন্তু অন্যায়টা করেছি আমি আমার মেয়ের জন্যে, এবং সেই অন্যায়ের কারণে আমার মেয়ে আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। একজন বাবা হিসাবে এটুকু অন্যায় আমি আমার মেয়ের জন্য তো করতেই পারি। আঙ্কেল আমি সব বুঝতে পারছি। পৃথিবীতে মা ছাড়া আমার কেউ ছিল না। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে অপেক্ষা করতাম আমার মা ঘরে ফিরবে। আঙ্কেল আমার মা পরোপকারী ছিলেন। উনি চাইতেন ওনার দ্বারা মানুষের উপকার হোক, সেটা হোক মৃত্যুর পরেও। মৃত্যুর পর ওনার অঙ্গ দিয়ে যদি কারো উপকার হয় তাতে আমার মায়ের সম্মতি ছিল। মায়ের কবরটা কোথায়?
বুকেতে তোমায় কত খুঁজি, আওয়াজ পেলেই থমকে দাঁড়াই, ডাকছো আমায় বুঝি। একলা থাকা দায় মা, হারালে কোথায়, ফিরে আসো মা গভীরে, ধরি দুটি পায়ে। কিসের এত অভিমানে দু চোখের আড়ালে, খোকাটাকে একলা ফেলে মা তুমি হারালে। মা